নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দমকা হাওয়া। আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সকালে আর জলখাবার খেয়েই জরুরি কাজে বেরিয়ে পড়তে হয়েছিল অহনাকে। গিয়েছিল সেই বিলাসডাঙ্গা। মোপেডেই আলাইপুর থেকে প্রায় 40 মিনিটের পথ। বিলাসডাঙ্গা ছোট গ্রাম, মেরে কেটে 55-60 ঘর মানুষের বাস। সমস্ত পরিবারই মুসলমান। বছরখানেক হলো গ্রামের মেয়ে বউরা নিজেদের উদ্যোগে একটা স্বনির্ভর গোষ্ঠী গড়েছে। তবে সদস্যরা আশাপুরী থেকে ধার নিচ্ছে নিয়মিত। ঋণ শোধেও তাদের কোনো গাফিলতি নেই। কিন্তু সম্প্রতি সেখানে একটা সমস্যা দেখা দিয়েছে। রাজিয়া আহমেদ নামের এক বউ আশাপুরীর টাকায় বেশ কিছু হাঁস মুরগি কিনে পুষেছিল। দিব্যি ডিম বেচছিল, মিনি পোল্ট্রিও বাড়ছিল ধাপে ধাপে। হঠাৎ ধসা রোগে 3 দিনে হাঁস মুরগি খতম। সেই শোক ছাপিয়ে রাজিয়ার এখন চিন্তা আশাপুরীর দেনা শুধবে কি করে। এমন ধারার বিপত্তি অহনার কাছে নতুন কিছু নয়, আগাম সতর্কতাও নেওয়া থাকে কিছু। রাজিয়াদের দলটার সঙ্গে কারবার শুরু করার সময়ই বলে দিয়েছিল গোষ্ঠীর মেয়েরা নিজেরাই যেন মাস মাস টাকা জমিয়ে একটা ফান্ড তৈরি করে। বেশি নয়, 20-25 টাকা দিলেই যথেষ্ট। আজ গিয়ে অহনা দেখল সেই টাকাই জমে এখন প্রায় 6,000-এ দাঁড়িয়েছে। মেয়েদের জড়ো করে অহনা বুঝিয়ে এলো ওই টাকা থেকেই এক লপ্তে শোধ করে দিক অহনার প্রাপ্য। তাহলেই আবার নতুন করে ধার মিলবে, আবার রাজিয়া শুরু করতে পারবে পোল্ট্রির ব্যবসা। অবশ্য নিজেদের ফান্ড থেকে নেওয়া টাকাও তাকে শুধতে হবে মাসে মাসে। 20-25-এর জায়গায় দিতে হবে 40-50। এত সহজ সমাধান পেয়ে রাজিয়ার দুঃখ উবে গেছে। বাকি মেয়েরাও বেশ পুলকিত। ঘর থেকে মিষ্টি মাছটা এনে অহনাকে আপ্যায়ন করতে যাচ্ছিল। তবে আশাবরীর ম্যাডাম সে সুযোগ দিলে তো। মুখে মেয়েগুলো যতই গদগদ ভাব দেখাক, আসলে তো এরা আশাবরী ক্লায়েন্ট। যাদের সঙ্গে সম্পর্কটাই কেজো, তারা হঠাৎ আশাবরীর ম্যাডামকে ঘরের লোক ঠাউরে বসবে এমনটা অহনা হতেই দেবে না। দুনিয়াটাকে চিনে গেছে অহনা, তার আপনজন বাড়ানোর কোনো স্বাদ নেই। সুতরাং কাজ ফুরোতেই ফের মোপেড। সকাল হাই হাই করে এগোচ্ছে দুপুরের পানে। সূর্যদেব গনগনে চোখে আগুন ঝরাচ্ছেন যেন। মাঝে অনেকটা পথ, দুধারে কোনো গাছপালা নেই। রোদের দাপটে জ্বলে যায় গা হাত পা। মাঝে তারকনগরে পিচ পড়ছে রাস্তায়, বোধহয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। একটা মিনি রোড রোলার পথ রোধ করে দাঁড়িয়ে। নেমে মোপেড ঠেলতে ঠেলতে হাঁটতে হলো বেশ খানিকটা। যখন বাড়ি এসে পৌঁছলো, ঘামে ধুলোয় চ্যাটচ্যাট করছে অহনার সর্বাঙ্গ। এক্ষুনি একটা স্নান দরকার। তার আগে রুটিন মাফিক আশাবরীর অফিসে ঢুঁ দিল অহনা। বাইরে থেকে মেয়েলি গলার গুঞ্জন শোনা যাচ্ছিল। অহনা ঢোকা মাত্র অখণ্ড নীরবতা। 7 জন মেয়ে ভারী মন দিয়ে কাজ করছে। ম্যাডামের মর্জি মালুম না হওয়া পর্যন্ত তাদের মুখ থেকে কুলুপ ফুটবে না। অহনা নিজের ঘরটিতে এলো। নেহাতেই ছোট অফিস কক্ষ, খানচারেক চেয়ার, একটা সাদামাটা টেবিল আর একখানা স্টিলের ক্যাবিনেটই ঘরের অর্ধেকটা ভরে আছে। স্ট্যান্ড ফ্যানখানা চালিয়ে দিয়ে অহনা বসলো নিজের আসনে। অন করলো কম্পিউটার, টানলো বিল চালানের ফাইল। কাল আবার যাবে কলকাতায়। মেহেদা অ্যাসোসিয়েটসে 1.5 মাস আগে মাল ডেলিভারি হয়েছে। সম্ভবত কাল পেমেন্ট মিলবে। বিলের কপিটা ব্যাগে রাখা দরকার। ইলা দরজায়। পাশের গ্রাম ঈশ্বরপুরের মেয়ে, আলাইপুরের বউ। আশাবরীতে সৌর বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি তৈরির জন্মলগ্ন থেকে কাজ করছে ইলা। কাজকর্মে যেমনই দর, গল্প গাছায় তেমনই ওস্তাদ। তবে সবচেয়ে বড় গুণ, খুব বিশ্বাসী। আশাবরী স্টোরের মালপত্র ইলার জিম্মাতেই রেখেছে অহনা। অহনা স্বাভাবিক রুক্ষ স্বরে বলল, উঁকি মারছ কেন? কি চাই? একটা চিঠি এসেছে বিডিও অফিস থেকে। ভ্রুকুটি করল। সরকারি চিঠি মানেই কোনো বখেরা নির্ঘাত। সরকার তো ভালো কাজে লাগে না, শুধু ঝামেলা পাকানোর জন্যই মুখিয়ে থাকে। অহনা কি অপরাধ করলো কে জানে। কখন এলো? এই তো 8 ঘন্টা হয়নি।
আঁচলের আড়াল থেকে বাদামি খামটা বার করে বাড়িয়ে দিল ইলা। সাইকেল ম্যাসেঞ্জার এনেছিল, দেওয়ার সময় কাগজে সই করিয়ে নিল। দুঃখকুনিটা আরো বেড়ে গেল যেন। লেফাফার মুখটা ছিঁড়ে চোখ রেখেছে সরকারি পত্রে। পড়তে পড়তে চোখ বড় বড়। চিঠির প্রেরক কৃষ্ণনগর ডিএম অফিস। দিল্লির পরিবেশ দপ্তর নাকি গ্রান্ট পাঠিয়েছে অফিসে অফিসে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক সরঞ্জাম কেনার জন্য। আশাবরীর উপর হঠাৎ নেক নজর পড়েছে জেলা শাসক দপ্তরের। তারা ৮০খানা সোলার ইমার্জেন্সি লাইট সাপ্লাই দিতে বলেছে আশাবরীকে। দামটা বেশ ভালোই দেবে। ডিলারদের অহনা যে রেটে বেচে তার চেয়ে প্রতিটি পিসে ১৩৭ টাকা বেশি। তবে চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে ডেলিভারি শেষ করতে হবে, মাল কৃষ্ণনগরে পাঠাতে হবে নিজের খরচা, ইত্যাদি ইত্যাদি। চিঠি শেষ করে অহনা থম মেরে বসে। ৮০টা আলো বিক্রি করে ফেলে ছড়িয়ে ৪০,০০০ টাকা লাভ থাকবে, অর্থাৎ ২ মাস কারখানা চালানোর প্রায় যাবতীয় খরচ উঠে আসবে। তবু যেন আনন্দ হচ্ছে না কণা মাত্র। শুধু মনে হচ্ছে আরো যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। কেন যে কোনো সমাচারের হৃদয়ে প্রফুল্লতা জাগে না। ইলা দাঁড়িয়েই আছে। একটু যেন ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো, খারাপ খবর আছে নাকি কিছু? না। অহনা শ্বাস ফেলল। গুড নিউজ, একটা বড় অর্ডার পেয়েছি। আমি জানতাম। ইলার গলায় উচ্ছ্বাস। আগেই বুঝেছি ভালো খবরই এসেছে। এমনটা ভাবার কারণ? বিডি অফিসের লোকটা বলল যে। কি বলল? তোমার ম্যাডামকে বলে রেখো একদিন এসে মিষ্টি খেয়ে যাব। এমন আবদারে হেসে ফেলাটাই ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু অহনা ঝপ করে রেগে গেল। ঝাঁঝালো স্বরে বলল, বায়নার বলিহারি, পরিশ্রম করবে আশাবরী আর মিষ্টি খাবেন ওরা। অহনার মুখ দেখে সরে পড়ছিল ইলা। পেছন থেকে ডাক শুনে দাঁড়িয়ে পড়েছে। গম্ভীর সুরে অহনা বলল, আমাদের কখানা এমার্জেন্সি লাইট রেডি আছে? ৮ পিস। 4টে রানাঘাটে যাবে, 4টে কল্যাণী। একটাও ছাড়বে না এখন। আর কাল থেকে অন্য মাল তৈরি স্টপ। যতদিন না বলি শুধু একটা আইটেমই বানাও। অনেকগুলো টর্চ আর সোলার কুকারের অর্ডার ছিল যে। আহ, যা আমি বলছি তাই করবে। পাকামি মেরে নিজেরা কোনো ডিসিশন নেবে না। ঘাড় নেড়ে চলে গেল ইলা। অহনাও উঠি উঠি করছিল। কি ভেবে মোবাইলটা নিল হাতে। সুশোভন স্যারের নাম্বারটা টিপছে। উফ, কি জ্বালা। আউট অফ রিচ। গেলেন কোথায় স্যার? কিন্তু এই অর্ডার পাওয়ার খবরটা তো এক্ষুনি দিতে হবে স্যারকে। নিজের কাজের সূত্রে এখানকার প্রায় সব সরকারি অফিসেই স্যারের নিত্যদিন যাতায়াত। কেউ না কেউ আশাবরী সুসমাচার ওকে শোনাবেই। তারা বলার আগে অহনা যদি না জানায়, স্যার দুঃখ পেতে পারেন। আর ওই মানুষটিকে আহত করা অহনার মোটেই সাজে না। সত্যি স্যার অনেক কিছু করেছেন অহনার জন্য। অহনা যখন আলাইপুরে পা রাখল তখন তো সে মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত। মা সঙ্গে রয়েছে বটে, কিন্তু মা তখন অহনার সঙ্গী নয়, স্রেফ বাস করে একত্রে। অবশ্য শেফালিকে কবেই বা মনের প্রাণে সঙ্গী ভাবতে পেরেছে অহনা। যাই হোক, অহনা তখন মানসিকভাবে ভীষণ রকম একা, অথচ ভিতরে একটা ভয়ঙ্কর ক্রোধ। শুধু রাগ নয়, একটা তীব্র আক্রোশও যেন তাকে দগ্ধাচ্ছে দিন রাত। সে হেরে গেছে, তাকে চরম অপমানের মুখোমুখি হতে হয়েছে, অথচ সে কিছুই করে উঠতে পারছে না। নীরেন পক্ষে নিজের মতো করে বাঁচার উপায় পর্যন্ত খুঁজে পাচ্ছে না। এই অসহায়তা যেন আরো বাড়িয়ে দিচ্ছে জ্বালা পোড়া। কান্না পর্যন্ত আসে না তখন, টের পায় অশ্রুর উৎসটাই শুকিয়ে মরুভূমি। তখনই স্যারের সঙ্গে যোগাযোগ হয় অহনার। সুশোভন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক। অহনা তার ছাত্রী ছিল এক সময়। টিয়াডাঙ্গা স্টেশনের ওপারে সুশোভনের পৈতৃক বাড়ি। রিটায়ারমেন্টের পর সেখানে একটা এনজিও খুলে অনাথ শিশুদের লেখাপড়া শেখাচ্ছেন। গোটা অঞ্চলটাই চষে বেড়ান বলে কিভাবে যেন ছাত্রীর আলাইপুরে আগমনের খবরটা বোধহয় পৌঁছে গিয়েছিল সুশোভনের কানে। নিজেই একদিন বাড়িতে এসে হাজির। অহনাকে দেখে তার সঙ্গে কথা বলে কিছু বোধহয় আন্দাজ করেছিলেন সুশোভন, তবে ছাত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখাননি। উল্টে সুচতুরভাবে কিছু একটা করে দেখানোর জেদ গেঁথে দেন অহনার মাথায়। শুধুই পাখি পড়ার মতো করে বোঝাতেন, জীবনটা অলস খাতে বয়ে যেতে দিও না,
কিছু একটা করো। অঙ্কের ছাত্রীর মাথা যথেষ্ট সাফ, জেনেই বুঝি মাইক্রো ফিন্যান্সের ব্যবসা করার বুদ্ধি দিলেন অহনাকে। আশাবরী নামটা অবশ্য অহনার পছন্দ। ঠাকুমা ছোট্টবেলায় যে ছিল তার সবচেয়ে প্রিয়জন, তার নামেই কারবার শুরু হলো আলাইপুরে। যতটা না আলাইপুরের আশপাশের মানুষের জন্য, তার চেয়েও বেশি নিজের জন্য। প্রথম প্রথম কথাটা মানতে চায়নি অহনা, নানা নছিলায় বন্ধ করে দিতে চেয়েছে আশাবরী। সুশোভন ছাড়েননি, অহনার প্রতিটি অসুবিধের জট সযত্নে ছাড়িয়েছেন। নিজেই খুঁজে দিয়েছেন আশাবরী কয়েকজন মহিলা কর্মী, স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে সাহায্য করেছেন। যোগাযোগ তৈরি করে দিয়েছেন ব্যাংকের সঙ্গে, হয়েছেন অহনার গ্যারেন্টার। আশাবরী যে এখন সৌর বিদ্যুতের নানান যন্ত্রপাতি বানাচ্ছে, এও তো সুশোভনের প্ল্যান। সুশোভন বলেছিলেন, লাভের আশা করো না, তোমার মাইক্রো ফিন্যান্সের ব্যবসায় যতটুকু যা বাড়তি হাতে আসবে তার একটা অংশ এই কাজে লাগাও। তোমার টর্চ, কুকার, হিটার, ইমার্জেন্সি ল্যাম্পই হবে আশাবরীর বিজ্ঞাপন। এর জোরেই তোমার মেইন ব্যবসায়ের গুডউইল তৈরি হবে। কি আশ্চর্য! তাই হয়েছে। কিন্তু তার ক্ষুদ্র ঋণ সংস্থা কিন্তু ওই সোলার ইউনিটের সঙ্গে দিব্যি হাত ধরাধরি করে চলছে। যা একটা অর্ডার এলো, এবার সোলার ঋণে এগিয়ে যায়। কিন্তু আরো গভীরভাবে কাজের জগতে গেঁথে যাচ্ছে অহনা, নয় কি? একসময় ভেবেছিল কোনো একটা কিছুতে ডুবে থেকে মনে ক্লান্তি কাটাবে, অথচ কাজই যেন বোঝার মতো চেপে বসছে। অহনার তো বিশেষ কোনো চাহিদা নেই, তাহলে ব্যবসা বেড়েই বা লাভটা কি? 1টা বাজে, খিদে পাচ্ছে অল্প অল্প। চেয়ার ছেড়ে উঠল অহনা, পাশের ঘরে গিয়ে দাঁড়ালো একটু। তার ম্যানুফ্যাকচারিং ইউনিটে কিছুই অবশ্য বানানো হয় না আশাবরীতে, যন্ত্রাংশ কিনে এনে শুধু জোড়া লাগায় মেয়েরা। বাঁধা গতের কাজ, তবু শিখতে হয়েছে। ট্রেনিং দেওয়ার জন্য সুশোভন স্যারই একটা ছেলেকে জোগাড় করে দিয়েছিলেন। এখনো সে মাসে একদিন করে এসে চোখ বুলিয়ে যায় কাজকর্মে। মেয়েরা যদিও ভালোই শিখে নিয়েছে এবং করেও যথেষ্ট নিপুণ হাতে। ফাইবার গ্লাসের ফ্রেমে সরু টিউবলাইট আটকাচ্ছিল স্বপ্না। কাজ থামিয়ে একটু যেন উসখুস করছে। অহনা ভুরু কোচকাল। কিছু বলবে? হ্যাঁ ম্যাডাম। বছর 35-এর শ্যামলা বউটি স্ক্রুড্রাইভারখানা রাখল পাশে। আমাকে কদিন ছুটি দিতে হবে। কেন? ছোট জায়ের পেটে কদিন ধরেই বড় বেদনা হচ্ছিল। আমার দেওর বউকে রানাঘাটে নিয়ে গিয়ে পেটের ছবি তুলিয়েছে। ডাক্তার বলছে পাথর হয়েছে, শিগগিরই অপারেশন করাতে হবে। তাই বলছিলাম। অপারেশন তো তোমার হবে না। বারে, যা বিছানায় পড়ে থাকলে সংসার দেখবে কে? রান্না বান্না, বাচ্চাদের সামলানো, ঘরদোরের আরো হাজারো রকমের কাজ। বুঝেছি বুঝেছি। তা কবে থেকে কামাই করবে? কদিনের জন্য? সামনে সোমবার জ্যোতি ভর্তি হবে হাসপাতালে। ওই দিন থেকে ধরুন আরো 2 সপ্তাহ। পারলে তার আগেই কাজে লেগে যাব। থাক, বাজে কথা বলো না। 1 মাসের আগে তোমার টিকি দেখা যাবে না। অহনা গজগজ করে উঠল। যেই না একটা বড় কাজ এলো, অমনি তোমাদেরও বায়নাক্কা শুরু হলো। তা তোমার কাজ কে তুলবে? দিলারা বলে উঠল, আমি করে দেব, দরকার হলে ওভারটাইম খাটবো। মিতা বলল, তুমি তো 4টে বাজতেই ঘন ঘন ঘড়ি দেখো। বাড়তির সময় তুমি থাকবে কি করে? বরং আমি। বাকি মেয়েরাও স্বপ্নার হয়ে খেটে দিতে রাজি। কেউই তেমন উচ্চকিত নয়, তবে চাপা একটা রেশারেশির ভাব বেশ টের পাওয়া যায়। স্বপ্নার মজুরিটাই লক্ষ্য, কাজটাও হলো, অহনা জানে। অহনা অবশ্য অন্য কথা ভাবছিল। বিশ্বজিতের মেজদি খুব ঘেনাচ্ছে। পরশু শুকনো মুখ করে অনেকক্ষণ বসেছিল অফিসে। ওকে যদি এই সময়টায় নেওয়া যায়, মেয়েটা কাজ শিখে যাবে মোটামুটি। একটা কাজ জানা বাড়তি মেয়ে সর্বদাই হাতে থাকা দরকার। এতে বাকিদের কামাই করার প্রবণতা কমবে। তুত, আবার সেই লাভ লোকসানের চিন্তা। এসব ভেবে কি হবে রে অহনা? নিজেকে আলগা ধমক দিয়ে স্বপ্নার ছুটি মঞ্জুর করে অহনা বাড়িতে ঢুকল। অর্ঘ্য ফিরেছে। মধ্যাহ্নভোজ সেরে গড়াচ্ছে ছোট ঘরটায়। আবার বোধহয় বিকেলে বেরোবে। শেফালি মেয়ের জন্যই অপেক্ষা করছিল। গায়ে মাথায় জল ঢেলে এলো অহনা। মা মেয়ে বসেছে আহারে। খেতে খেতে শেফালি বলল, ঝুমা আজ সকালে ফোন করেছিল, অনেকক্ষণ গল্প হলো। অহনা খুব একটা গুরুত্ব দিল না, আলগাভাবে বলল,
ও, টুকাইয়ের তো গরমের ছুটি চলছে, ঝুমারও। তোমার ছেলের বউ আর নাতি স্কুলে গরমকালে সামার ভ্যাকেশন হয়, এটাই ঘটা করে শোনালো বুঝি? মেয়ের বাঁকা মন্তব্যে শেফালি যেন একটু গুটিয়ে গেল। সামান্য চুপ থেকে বলল, তা নয়, ঝুমা বলছিল সামনের সপ্তাহে বাপের বাড়ি যাবে টুকাইকে নিয়ে। পুজোর সময় যাওয়া হয়নি, এবারও নাকি লালটু অক্টোবরে সাউথ ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছে, তাই এখন দিন 10-12 জন্য ঘুরে আসবে। খুব ভালো, এই সময় জলপাইগুড়ির আবহাওয়া নিঃসন্দেহে কলকাতার চেয়ে মনোরম। চাইলে ছেলেকে প্রাণ ভরে হাতিকন্ডা দর্শন করিয়ে আনতে পারবে। সে যা খুশি করুক, তো আমাকে ভারী বিপদে ফেলেছে যে। সুরটা বিপন্নতার না আহ্লাদীপনা ঠিক ধরতে পারল না অহনা। ঝুমার সঙ্গে মার সম্পর্ক বিশেষ মধুর নয়, আবার তেমন একটা তেতোও নয়। ঝুমা অত্যন্ত চালাক মেয়ে, সামনাসামনি মার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না, কিন্তু আড়ালে আবডালে যে টিপ্পণীগুলো ভাষায় তা যথেষ্ট জ্বালা ধরানো। মেয়ের ঘাড়ে চেপে মজা সে আছে মা। ছেলের বউয়ের সংসারের প্রতি শেফালি তার দায়িত্ব পালন করল না। অহনার ওপরেও মোটেই সন্তুষ্ট নয় ঝুমা। তার বদ্ধমূল ধারণা দাদা বৌদিকে জাঁতা দেওয়ার জন্যই নাকি মাকে আটকে রেখেছে অহনা, যাতে বৌদি টেনশন মুক্ত হয়ে স্কুলের চাকরিটা করতে না পারে, ছেলেকে ঠাকুমার ঘাড়ে চাপিয়ে এদিক ওদিক ঘোরাটা আটকে যায়। তবে ঝুমা তো মুখমিষ্টিটাই, এসব ক্ষোভ কখনো উষ্মার আকারে প্রকাশ করবে না, মিছরি মাখিয়ে ছাড়ে হঠাৎ হঠাৎ। ঈষৎ কৌতূহল নিয়ে অহনা প্রশ্ন করল, কেন, কি করলো বৌদি? বলছে, জানিনি তো আপনার ছেলে কেমন ক্যালাস, কে একা একা রেখে যেতে ভরসা হয় না, তাই আমি গিয়ে যদি কদিন বেহালায় থাকি ও নাকি নিশ্চিন্ত হয়। ভালোই তো, যাও দাদাকে কদিন আদর যত্ন করে এসো। শেফালি ভৎসনার সুরে বলল, যা, তা হয় নাকি? না হওয়ার কি আছে, যাও তো মাঝে সাঝেই। অহনা টেরিয়ে তাকালো। আমি কি তখন জলে পড়ে থাকি? কি যে বলিস না। শেফালি হঠাৎ স্বর নামালো। এখন কি আমার নড়ার উপায় আছে? মানে, নেই কেন? গলা আরো খাদে নামিয়ে শেফালি প্রায় ফিসফিস করে বলল, ভারী এ ছেলেটা আছে না, তো ওর মতো থাকবে, যতটুকু যত্নাত্তি করার করবো, মনে হয় ও কিছু মাইন্ড করবে না। অহনা ঠোঁট উল্টালো, আর করলেই আমার কি যায় আসে? তুই দিনকে দিন অবোধা হচ্ছিস। শেফালি যেন এবার বেশ বিরক্ত। একটা ফাঁকা বাড়িতে তুই আর ওই ছেলেটা থাকবি, আমি দিব্যি ট্যাং ডিঙিয়ে চলে যাব? এতক্ষণে শেফালির আপত্তির কারণ মগজে সেঁধিয়েছে অহনার। অমনি যেন আগুন জ্বলে উঠেছে মাথায়। তীক্ষ্ণ স্বরে বলল, কি বলতে চাও তুমি? শুধু অর্ঘ্য আর আমি এখানে থাকলে কি হবে? মুখ করছিস কেন? অন্যায্য কথাটা কি বলেছি? শেফালিরও গলা চড়ে গেছে। এমন একটা অসহনীয় ব্যাপার আমি ঘটাবো মা হয়ে? অপমানে কান ঝাঁঝা করছিল অহনার। অজানা অচেনা নয়, অহনারই বান্ধবীর ভাই, অহনার ভাতৃতুল্য ভেবেই নাচতে নাচতে থাকতে দিল এখানে, অথচ এক বাড়িতে দুজনকে ছেড়ে গেলে সর্বনাশ ঘটে যাবে। অহনা একটা 38 বছরের মেয়ে, তাকে মেয়ে না বলে আধবুড়ি বললেই তো বেশি মানায়। জীবনের চরম কুৎসিত মুহূর্ত দেখে পুরুষ সম্পর্কে তার ভেতরটা কবেই শীতল হয়ে গেছে। তবু তার মতো এক প্রায় বিবাহ বিচ্ছিন্না মেয়েকেও ভাইয়ের মতো একটা পুরুষের সঙ্গে ছেড়ে রাখতে মার বুক কাঁপে। তবে শেফালিও কি তাকে একটা ক্ষুধার্ত মেয়ে মানুষ ছাড়া অন্য কিছু ভাবে না? নাকি ধরেই নিয়েছে নারী আর পুরুষ সারাক্ষণ জৈবিক লালসায় লক করে? মা তো নিজেও মেয়ে মানুষ, বোঝে না এই অবিশ্বাস তার নিজের নারী সত্তারও অসম্মান? অহনা বরফ কঠিন স্বরে বলল, তোমার কি ধারণা তুমি না থাকলেই আমি অর্ঘ্যর সঙ্গে নষ্টামি শুরু করব? সেই কাজটা তো আমি তোমার সামনেও করতে পারি, পারবে আটকাতে? অহনা, আমি ওসব ভেবে বলিনি। শেফালির গলা কাঁপছে। তোকে নিয়ে ফের কথা উঠবে, 5 জনে কে কি বলবে, কানাকানি করবে। এই আলাইপুরে সবাই তোকে মা নিগন্যি করে, সেখানে যদি তোর চরিত্রে কাদা ছিটে লাগে, বুঝিসই তো এরা গায়ের মানুষ, শহরে যা চলে তার অনেক কিছু এদের চোখে দৃষ্টিকটু। থাক মা, নিজের কথার সাফাই গাইতে গিয়ে এখানকার লোকদের তুমি ইনসাল্ট করো না। অহনার গোলছে মুখখানা বিদ্রুপে বেঁকে গেল। তোমরা শহরের লোকেরা কি চিজ তাও তো জানতে আমার বাকি নেই। আমাকে নিয়ে যে ভয়টা তুমি পাচ্ছ
সেই কাজটাই তো শহরে বুক ফুলিয়ে করছে কেউ কেউ, আর এই তোমরা গ্যালারিতে দাঁড়িয়ে মজা দেখতে দেখতে হাততালি দিচ্ছ। আমাদের তুই অকারণে দুষছিস। শেফালির গলা এবার ভিজে ভিজে শোনালো। আমরা কেউই অন্যায়কে সাপোর্ট করিনি। শুধু যে অন্যায় করছে আমাকে তার পা চাটতে বলেছিলে। একটা ভুল করেছি বলে সারা জীবন ভুলটাকে মাথায় করে বইতে বলেছিলে। অহনা সরু চোখে তাকালো। সেই বোকাশোকা ভালো মানুষ মেয়েটা যে মরিয়া হয়ে তার আপনজনদের আঁকড়ে ধরতে চেয়েছিল, মরে গেছে মা। সে এখন কি করতে পারে তুমি জানো না। দেখতে চাও? কি করবি তুই? দেখতে চাও কিনা বলো। তুই কোনো পাগলামির কথা বলবি নির্ঘাত? না মোটেই খ্যাপামি নয়। যে সংশয়টা তোমাদের মন থেকে কিছুতেই মুছে না, সেটাই হাতে কলমে করে দেখাতে চাই। অহনার নাক দিয়ে হলকা বেরোচ্ছে। এক্ষুনি ছোট ঘরে ঢুকে জামা কাপড় খুলে অর্ঘ্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি? আহ অনু, চুপ কর, শান্ত হ। শেফালি প্রায় কোকিয়ে উঠলেন। আমার ঘাট হয়েছে, তুই এবার মুখে লাগাম দে। দিতে পারি যদি লাগাম ধরার অভ্যাসটা ছাড়ো। তোমার ভালোর জন্যই বলা। মা হয়ে আমি তো তোমার খারাপ চাইতে পারি না। আবার আবার সেই সেন্টু করা ডায়লগ কেন বোঝো না? অহন ঝুপ করে থেমে গেল। অর্ঘ্য বেরিয়ে এসেছে ঘর থেকে, পরনে বারমুডা আর টি শার্ট। খাওয়ার টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। মা মেয়ের থালায় চোখ বুলিয়ে বলল, খুব সিরিয়াস টপিক নিয়ে আলোচনা চলছে বুঝি? ডাল মাখা ভাত তো শুকিয়ে কাঠ। মুখে একটা হাসি টানতে হলো অহনাকে, তরল করতে হলো স্বর। মাতাশ্রী মহোদয়াকে একটু কাউন্সিলিং করছিলাম। কি বিষয়? অ্যাডাল্ট সাবজেক্ট, বাচ্চাদের বলা যাবে না। ঝটপট খাবারে হাত লাগালো অহনা। মুখে বড় গলাসে ভাত তুলে বলল, আজ কোন দিকে গেছিলি? কাছেই, ঈশ্বরপুর। কাজ এগোচ্ছে? শোনই শোনই, মেন তথ্য যেটা পাচ্ছি সর্বত্র আশাবরী সুখ্যাতি। একটু যেন বেশি বেশি প্রশংসা করে অর্ঘ্য। কিন্তু সত্যিই কাজ তেমন করছে কি? অহনার সাইকেলটা নিয়ে বেরিয়েও গত 3 দিনে একবারও 6-7 কিলোমিটার দূরে গ্রামে যেতে পারেনি এখনো। 1 মাসে শেষ হবে তো কাজ, নয়তো এ ছেলে নড়বে না। এমন সুখে গৃহ পেয়েছে। ফোন বাজছে অহনার। মায়া অফিসে এসেছে। কি যেন কথা আছে ম্যাডামের সঙ্গে। থালা শেষ করে চটপট উঠে পড়ল অহনা। আচাতে আচাতে শেফালিকে বলল, তুমি তাহলে যাচ্ছ কলকাতা? নো মোর বাহানা। তাকে নিয়েই কথা, কিন্তু অর্ঘ্য যেন বুঝল না। একবার শেফালিকে দেখছে, একবার অহনাকে। বসে থাকতে থাকতে অধৈর্য বোধ করছিল অহনা। ধুতি পাঞ্জাবি পরা বুড়ো মতো লোকটা ম্যানেজারের ঘরে ঢুকেছে তো ঢুকেইছে, বেরোনোর নাম করছে না। কে এমন কিষ্টবিষ্টু কে জানে। ট্রে সাজিয়ে চা বিস্কুট মিষ্টি গেল অন্দরে। ধুত, এভাবে পুরো সকালটা ব্যাংকে নষ্ট করা কোনো মানে হয়? জরুরি দরকার না পড়লে অহনা বড় একটা আসে না জেলা সমবায় ব্যাংকের এই শাখায়। ভালো লাগে না পরিবেশটা। ভিড় যথেষ্টই থাকে, কিন্তু কর্মচারীরা কেমন গা ছাড়া। দেখে মনে হয় এই মাত্র ঘুম থেকে উঠল, এখনো খোঁয়ারই কাটেনি। টাকা জমা নিতে অনীহা, পেমেন্ট করতে বিরক্তি। নেহাত সুদের 0.5% কম নেয়, নইলে কবেই অহনা এখান থেকে অ্যাকাউন্ট সরিয়ে নিত। অহনা ঘড়ি দেখল, 12:35। কৃষ্ণা বড়জোর 1:15 অব্দি থাকবে। চলে গেলে আর কিছু নয়, নিজেকেই ভাত বাড়তে হবে, খাবার দাবার নিয়ে বসতে হবে টেবিলে। অজস্র গাইগুই সত্ত্বেও মাকে গতকাল বেহালা পৌঁছে দিয়ে এসেছে অহনা। এ কদিন কৃষ্ণাই তো ভরসা, বিশেষ করে দুপুরবেলাতে। কৃষ্ণা থাকতে থাকতেই অর্ঘ্য যদি সকালের চক্করটা সেরে ফিরে আসে, তাও খানিকটা বাঁচোয়া। নইলে দামড়া খোকাটিকে খাওয়ানোর দায়িত্ব তো অহনার ঘাড়েই চাপবে। হ্যাঁ, খোকাই তো। অর্ঘ্যর ডাকনাম তো খোকাই। কাজকর্মেও খোকা রয়ে গেছে এখনো। কাল রাত্রে বাড়ি ফিরে শরীর আর চলছিল না। অর্ঘ্যকে একটু চা বানিয়ে দিতে বলল। সেই শটটুকু দুধটুকু দিয়ে যে দ্রব্যটি করে আনলো, মুখে দেয় কার সাধ্যি। চুমুক দিয়ে নিজে পর্যন্ত বলছে, ও অখাদ্য হয়েছে না অনদি। এদিকে কত না বারফারটাই কথা। অহনার বাড়ি সব কাজ নাকি করে দেবে। মাকে বাগানের কাজে সাহায্য তো দূরস্থান, নিজের ঘরটি পর্যন্ত এখনো সেই দশাতেই আছে। কৃষ্ণা হাত লাগাতে গেলেও হাঁ হাঁ করে ওঠে। ছেলেটার বোধশক্তি বলে বোধহয় কিচ্ছু নেই, না হলে ওই ঘরে কেউ বাস করতে পারে? ম্যানেজারের দরজা খুলেছে। অহনা টান টান বেরোচ্ছে ধুতি পাঞ্জাবি।
সঙ্গে বিনয় গদগদ ম্যানেজার। প্রায় ব্যাংকের গেট অব্দি ভদ্রলোককে এগিয়ে দিয়ে ফিরছে। অহনার উপর চোখ পড়া মাত্র হাসি হাসি মুখে বলল, সরি, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো, আসুন। ভেতরে ঢুকে চেয়ারে বসতে বসতে অহনা জিজ্ঞেস করলো, ভদ্রলোকটিকে? আমাদের মতো হেজি পেজি নয়, নিশ্চয়ই কোনো বড় বিজনেসম্যান। ধুর, টিয়াডাঙ্গায় আবার ব্যবসায়ী কোথায়, সব তো সবজিওয়ালা, বড়জোর সার সিমেন্টের ডিলার। বছর 50-এর ম্যানেজারটি মুচকি হেসে চোখে একটা অর্থপূর্ণ মুদ্রা ফোটাল। উনি আমাদের দণ্ডমুণ্ডের কর্তা। মানে? যে বোর্ড এই সমবায় ব্যাংক চালায় উনি তার প্রেসিডেন্ট। সরকার বদলের পর আগের সভাপতিকে সরিয়ে একে নির্বাচিত করা হয়েছে। আজই প্রথম পা রাখলেন আমাদের ব্রাঞ্চে, একটু খাতির না করলে চলে? এতক্ষণে অহনার বোধগম্য হলো ব্যাপারটা। নতুন সরকার আসার পর থেকেই চারদিকে পরিবর্তনের ঢেউ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমবায়, সর্বত্রই এখন পুরনো কমিটি ভেঙে যাচ্ছে, আসছে নতুন লোক। সাধারণ মানুষের তাতে কত লাভ হচ্ছে কে জানে। তবে নয়া দেবতাদের তুষ্ট রাখা তো ম্যানেজার বাবুদের পরম কর্তব্য। আগের জমানার মতোই ইনিও নিশ্চয়ই স্থানীয় রাজনীতির ওজনদার লোক, সেটাও তো ম্যানেজার বাবুকে মাথায় রাখতে হয়। যাকে আদার ব্যাপারে অহনার জাহাজের খবরে কি দরকার? অহনা নিষ্পৃহ স্বরে বলল, তা আমাকে আবার ফোন করে ডাকলেন কেন? বললেন জরুরি কাজ আছে। হ্যাঁ, আছে তো। ম্যানেজার সোজা হয়ে বসল, টেবিলে হাত দুটো রেখে বলল, আমাদের ব্যাংকের তরফ থেকে একটা প্রস্তাব দিতে চাই। কি রকম? আপনার আশাবরীর ওভারড্রাফট লিমিট আছে 10 লাখ, ওটা বাড়িয়ে 20 লাখ অব্দি করতে পারেন। অ্যাটলিস্ট মেক ইট 15। হঠাৎ এমন উদারতার কারণ? আমি তো অ্যাপ্লাই করিনি। আমরা দেখছি আপনার অ্যাকাউন্টটা চমৎকার রান করছে, লোনের অ্যামাউন্ট বাড়ছে ক্রমশ, রিপেমেন্ট ইজ অলসো ভেরি রেগুলার। দ্যাট মিনস আপনার ব্যবসা ভালোই চলছে অ্যান্ড এক্সপ্যান্ডিং। সেজন্যই বলছি, আপনি আরো বেশি পরিমাণ ওভারড্রাফট তো পেতেই পারেন। কিন্তু আমার তো 10 লাখ টাকার জন্য সিকিউরিটি দেওয়া আছে। আমার বাড়ি জমি ধরে ওই রকমই তো একটা হিসেব করেছিলেন তখন। আমি তো নতুন করে আর কিছু। প্রয়োজন নেই। ম্যানেজার হাসছে। ক্লায়েন্ট বুঝে সিকিউরিটির হেরফের করাই যায়। আপনি তো অলরেডি নিজেকে প্রমাণ করেছেন। জাস্ট একটা ফর্মাল প্রেয়ার দিন, আমরা অ্যাপ্রুভ করে দেব। আপনারও ব্যবসা বাড়ুক, সমবায় ব্যাংকের ঘরেও 2-4 পয়সা আসুক। চাইলেই আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে আরো বড় করতে পারেন, নতুন মেশিনারি কিনুন, হ্যান্ড আরো বাড়ান। শুনতে তো অহনার ভালোই লাগছে। কারখানার শ্রীবৃদ্ধি ঘটলে মন্দ হয় না। ওই বাড়িটা আধা খেচড়া অবস্থায় পড়ে আছে, বাকিটুকু নির্মাণ করে নিলে অনেকটা জায়গা বাড়ে। এখন স্টোররুমটা বড্ড ছোট, ওদিকের বাড়তি ঢালাইয়ের নিচে স্বচ্ছন্দে একটা বড় ঘর উঠে যাবে। অফিসটারও কোনো সৌষ্ঠব নেই, লোকজন এলে বসতে দেওয়া যায় না। সাজিয়ে গুছিয়ে চেকনাই বাড়ালে আশাবরীরই ইজ্জত বাড়বে। মাত্র 7 জনে অনেক দিন আটকে আছে সোলার ইউনিট। 80টা ল্যাম্প ডেলিভারি দেওয়ার পর এবার তো প্রোডাকশন বাড়ানোর ব্যাপারটা ভাবাই উচিত। স্যার না বলেন, শুধু বলেই থেমে থাকেননি, হিসেব কষেও দেখিয়েছেন ব্যবসা ক্রমাগত না বাড়ার অর্থ আস্তে আস্তে কমে যাওয়া, যার অবশ্যম্ভাবী পরিণাম মৃত্যুর দিকে এগিয়ে চলা। সুতরাং আরো স্টাফ নিয়ে আশাবরীর কলেবর যদি হৃষ্টপুষ্ট হয় তো সেটা নিশ্চয়ই খারাপ কিছু নয়। কিন্তু কেন এসব করবে অহনা? ব্যবসা বাড়লো না কমলো তাতে সত্যি কি অহনার কিছু যায় আসে? সে কি এক পা করে বিজনেস টাইকুন হওয়ার জন্য গড়েছিল আশাবরী? মোটেই না, বরং তার উদ্দেশ্যটাই তো ব্যর্থ। উদ্যম দূরে থাক, কাজকর্মে আগ্রহই তো সে হারিয়ে ফেলেছে। আশাবরী এখন এমনই এক জেলখানা যার পরিধি বাড়লে অহনার হয়তো আরো শ্বাসরোধ হয়ে যাবে। এখন তো আফসোস হয়, একটু মুক্ত বাতাস খুঁজতে এসে কেন যে সে এক বাধা ধরা নিষ্প্রাণ গণ্ডিতে নিজেকে বেঁধে ফেলল। না, আর নয়, কোনো প্রলোভনের ফাঁদেই আর পড়বে না অহনা। শুকনো হেসে অহনা বলল, আপনাদের অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমার কোনো এক্সপ্যানশন প্রোগ্রাম নেই। আমি বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইও না। কেন ম্যাডাম? আপনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, আমরা আপনার উদ্যোগের কত প্রশংসা করি। সফলতার ব্যর্থতা কি এত সহজে মাপা যায়? অহনা হাসল মনে মনে, আরো শুকনো গলায় বলল, না ম্যানেজার সাহেব,
এই মুহূর্তে ব্যবসা বাড়ানোর আমার কোনো প্ল্যান নেই। নো প্রবলেম, তবে অফারটা মাথায় রাখুন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। অহনা ব্যাংক থেকে বেরিয়ে এলো। আকাশে আজ ছেঁড়া ছেঁড়া মেঘের ঢাকনা, ফাঁক ফোকর দিয়ে গলে আসা রোদ্দুরের তেজও যেন অনেকটা কম। গ্রীষ্মকালের এই সময়টায় পথে ঘাটে বড় একটা ভিড় থাকে না। গতি বাড়িয়ে মোপেড চালাচ্ছিল অহনা। বেশি স্পিড ওঠে না অবশ্য, 30 কিলোমিটার পেরোলেই থরথর কাঁপতে থাকে ইঞ্জিন। তবু এই বাহনটি অহনার বড় সাধের। বেশি জোরে ছুটতে পারে না বলেই কি হয়তো। জোরে ছোটা যে কি ভয়ঙ্কর নেশা অহনা তা হাড়ে হাড়ে জানে। ফিরে আজ আর অফিস নয়, সোজা বাড়ি। এবং যা ভয় পেয়েছিল তাই, কৃষ্ণা ভেগে গেছে। অর্ঘ্য বাইরের ঘরে সোফায় বসে দেরিতে আসা খবরের কাগজ পড়ছিল। সুসমাচারটি সেই দিল। অহনা জিজ্ঞেস করলো, তুই কখন এলি? এই তো 10-15 মিনিট হলো। তোমার ইলাদেবীর কাছ থেকে চাবি নিয়ে ঢুকলাম, অর্থাৎ খাওয়া হয়নি। তোমার জন্যই ওয়েট করছি। আমি এখন না ফিরলে খেতিস না? তা নয়, তবু দুটো মানুষ বাড়িতে আছি। বুঝেছি, আয় থালা লাগাচ্ছি। তুমি স্নান করে এসো, আমার তেমন তাড়া নেই। কেন রে, খিদে পাইনি? সে এক কাণ্ড, এক বাড়িতে জল চাইলাম, মুড়ি বাতাসা নারকল ধরিয়ে দিল। ঘরের ঢেকি ছাটা চালের মুড়ি, কি অপরূপ স্বাদ। খোতা এত আপ্যায়ন করলো তোকে? এই তো ঈশ্বরপুরে। অহনা বিস্মিত স্বরে বলল, তুই লাস্ট উইকেও ঈশ্বরপুর গেছিলি না? হ্যাঁ মানে। অর্ঘ্য যেন সামান্য থতমত, তারপরই আলগা কাঞ্চাকে বলল, অনেক সময় এক গাঁয়ে একাধিকবার যেতে হয়। পাল্টার প্রশ্ন জুড়ল না অহনা, তবে মনে যেন একটা খচখচানি রয়েই গেল। স্নান সেরে এসে যখন খেতে বসলো তখনও খটকাটা যায়নি। হঠাৎই অহনা জিজ্ঞেস করে ফেলল, তোর কোয়েশ্চেনিয়ারটা আমায় দেখাস তো। কেন, কি করবে? এমনি কৌতূহল। কি ধরনের ডেটা কালেকশন করি সেটাই একটু বুঝতে চাইছি। আমরা সোশিও ইকোনমিক ইনফরমেশনই বেশি জোগাড় করি। সামাজিক নানান নিয়মকানুন সম্পর্কে কার কিরকম ভিউ তাও জানার চেষ্টা করি। যেমন ধরো, অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া, ছেলে মেয়ে দুজনকে লেখাপড়ার সুযোগ দেওয়া নিয়ে কে কি ভাবছে, সঙ্গে সঙ্গে পরিবারের পাস্ট হিস্ট্রিটাও জানার চেষ্টা। বলতে বলতে একটু থামলো অর্ঘ্য। আজ একটা বেশ ইন্টারেস্টিং তথ্য পেলাম। তুমি তো অনেকদিন এখানে আছো, নিশ্চয়ই তোমার নলেজে আছে। কি বলতো? পাশের ওই গ্রামটার নাম ঈশ্বরপুর কেন? কেনই বা এই গ্রামের নাম আলাইপুর? এমন কথা কোনোদিন মাথাতেই আসেনি অহনার। তাচ্ছিল্যের সুরে অহনা বলল, ধুস, ওসব খবর আমি রাখি না। রাখা উচিত। তুমি যাদের সঙ্গে আছো, যাদের নিয়ে কাজ করছো, তাদের তুমি ভালো করে চিনবে না? জ্ঞান মারিস না, কি শুনলি সেটা বল। তুমি কি জানো, একসময় গ্রামটার নাম আগে ছিল শিবনগর, আর ঈশ্বরপুর তখন মামুদপুর। তা হবে তো। শিবনগরে তখন এক ঘরও মুসলমান ছিল না, আর মামুদপুর ছিল 100% মুসলিম ভিলেজ। এই শিবনগরে একটা বিখ্যাত শিব মন্দির ছিল। প্রত্যেক চৈত্র সংক্রান্তিতে সেখানে মেলা বসত। মন্দির তো এখনো আছে, বাইরে চত্বরটায় চড়কের মেলাও বসে। এটা সেই মন্দির নয়, আমার কথা শুনোই না। অর্ঘ্য গলা ছাড়ল। দুই গায়ে তখন একটা চাপা রেশারেশি ছিল। সেই সময় শিবনগরের এক ছেলে মামুদপুরের একটি মেয়ের প্রেমে পড়ে। মেয়েটিকে নিয়ে সে পগার পার হয়ে যাবে ভেবেছিল, কিন্তু পালানোর দিন মেয়ের বাবা সব জেনে যায়। অমনি মামুদপুরের সমস্ত জোয়ান মতো লাঠি সোটা নিয়ে হানা দেয় শিবনগরে। ওই শিব মন্দিরে মেয়েটাকে নিয়ে লুকিয়েছিল সেই তরুণ। টের পেয়ে মামুদপুরের লোকেরা মন্দিরটাই অ্যাটাক করে। মন্দিরের দরজা ভেঙে মেয়েটাকে উদ্ধার করেই তারা ক্ষান্ত হয়নি, ছেলেটাকে তারা মেরে ফেলে। সঙ্গে সঙ্গে শিবের মন্দিরটাকেও চুরমার করে দিয়ে যায়। শিবনগর প্রথমে খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়েছিল, তারপর তারাও দল বেঁধে চড়াও হলো মামুদ। ব্যাস, বেঁধে গেল লাঠালাঠি। মেয়েটিও খুন হলো, মামুদপুরের মসজিদও গুঁড়িয়ে দেয়া হলো মাটিতে। তারপর থেকে দুই গাঁয়ের ভয়ঙ্কর শত্রুতা। পরস্পরের আকচাকচি এমন একটা আকার ধারণ করলো, এ গ্রামের লোক ও গ্রামের লোককে একা পেলে জানে মেরে দিচ্ছে। রাতের অন্ধকারে গিয়ে ওর ক্ষেত জ্বালিয়ে দিচ্ছে, পুকুরে বিষ ঠেলে আসছে। খুনোখুনি লাঠালাঠির ঠেলায় দুগাঁয়েই চাষবাস লাটে ওঠার দশা। সদাই কাজিয়া বাঁধার আতঙ্কে দুপক্ষই সিটিয়ে থাকে। এমনই এক সময় সিরাজ সাঁইয়ের এক চেলা এসে হাজির হয়। কেউ বলে সে হিন্দু, কেউ বলে সে মুসলমান। অহনা বলল, সিরাজ সাঁইয়ের নামটা তো খুব শোনা শোনা। লালন ফকিরের গুরু না? হতে পারে, জিজ্ঞেস করিনি।
তোমাদের এখানে কাছেই যেন কোথায় সতীমায়ের মেলা হয়, সেখানেই যাচ্ছিল সেই চেলাটি। দু গায়ের কোন্দলের কথা শুনে চলে আসে এখানে। গায়ের মাথাদের ডেকে সে জিজ্ঞেস করে এই লড়াই ঝগড়ায় কার কি লাভ হয়েছে এখনো পর্যন্ত। কারোর মুখে বাক্যি নেই। অবশেষে সে মিটমাটের একটা রাস্তা বাতলায়, বলে দুপক্ষকেই সাজা ভুগতে হবে, নইলে নাকি মনে জমে থাকা রাগ যাবে না। মুসলমানরা নিজের হাতে মন্দিরটা গড়ে দেবে আর মসজিদখানা বানাতে হবে হিন্দুদের। শুধু তাই নয়, আল্লাহর নামে শিবনগরের নাম হবে আলাইপুর, আর মামুদপুর হবে এখন থেকে ঈশ্বরপুর। নতমস্তকে সেই কথা সেদিন মেনে নিয়েছিল সবাই। আশ্চর্যের ব্যাপার কি জানো, তারপর থেকে দুই গ্রামে একটি বাড়ির তরেও আর বিবাদ বাঁধেনি। অর্ঘর মুখে গায়ের উপাখ্যান শুনতে বেশ আজব লাগছিল অহনার। কাহিনী শেষ হওয়ার পর বলল, হিসব গপ্প তোর সমীক্ষার কাজে লাগে নাকি? তা একটু লাগে বই কি। অর্ঘকে যেন সামান্য আনমনা দেখালো। এসব গল্প কথা দিয়েই তো দেশের মানুষকে ভালো করে চেনা যায়। বটে, তা আলাইপুর ঈশ্বরপুর এপিসোড থেকে কি চিনলি? মানুষ শান্তি চায়। বিড়বিড় করে আবার বলল অর্ঘ, মানুষ শান্তি চায়। একটু যেন থমথমে হয়ে গেছে অর্ঘর মুখ। ভাত নিয়ে নাড়াচাড়া করছে আঙুলগুলো। আপন মনে দোলাচ্ছে মাথা। অহনা যে সামনে বসে ড্যাব ড্যাব চোখে দেখছে তাকে, তা যেন খেয়ালই নেই। হঠাৎ অর্ঘ এত ভাবিত হয়ে পড়ল কেন? অহনার মাথায় ঢুকছিল না, তবে আর কৌতূহলও দেখালো না। চুপচাপ খাওয়া শেষ করে থালা নিয়ে উঠে গেল রান্নাঘরে। আছি এসে বাড়তি খাবার তুলছে ফ্রিজে। নজরে পড়ল এখনো নিথর বসে আছে অর্ঘ। এই অর্ঘ যেন অহনার একেবারেই অচেনা। হাসি খুশি রগুড়ে ছেলেটার সঙ্গে এই চিন্তামগ্ন যুবকের যেন আকাশ পাতাল ফারাক। যেন কচি কচি নেই আর, দুম করে বেড়ে গেছে বয়সটা। এই শেষ কর, যেন ঈষৎ চমকালো অর্ঘ। তারপর ঘাড় নামিয়ে মন দিয়েছে থালায়। অহনা ঘরে যাচ্ছিল, কি ভেবে ঘুরে এলো। আবার বেরোবি নাকি? হুম হুম এবেলা বেশি দূরে যাস না, আকাশে মেঘ করছে, গুমোটো আছে, বিকেলের দিকে ঝড় বৃষ্টি নামতে পারে। অর্ঘ চোখ তুলে তাকালো, স্বর ফুটেছে। চিলতে হেসে বলল, নয় একটু ভিজলামই। থাক, ওইসব শখ বাড়ি গিয়ে মেটাস। এখন জ্বর টর বাঁধালে এখানে কে দেখবে? কেন, তুমি তো আছো। আমার বুঝি কাজ নেই? ঘরে বসে তো সেবা করলে চলবে? অহনার স্বরে ছদ্মক। সাফ বলে দিচ্ছি, পাকামি করে অসুস্থ হয়ে পড়লে আমি কিন্তু স্রেফ ঘেটি ধরে বের করে দেব। তারপর রাস্তায় পড়ে থাকো, জাহান্নামে যাও। আই এম নট ইন্টারেস্টেড। মজারও ভাবটা ফিরে এসেছে অর্ঘর। তুমি এত নিষ্ঠুর হতে পারবে অনুদি আমার ওপর? আমি তো নিষ্ঠুরই। আচমকা কোত্থেকে একদলা ক্ষোভ ঠিকরে এলো অহনার গলা থেকে। সবাই তো আমাকে তাই বলে। অর্ঘ অপ্রস্তুত মুখে বলল, আরে তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি তো মজা করছি। ঠিক আছে, বৃষ্টির জল গায়েই লাগাবো না। ফোঁটা পড়ার আগেই লক্ষ্মী ছেলের মতো প্যাভিলিয়নে ফিরে আসবো। খুশি? হাসতে চেষ্টা করলো অহনা। সেভাবে ফুটল না হাসিটা। মন্থর পায়ে এলো নিজের ঘর। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। দেখছে বিম্বিত অহনাকে। মনে মনে নিজেকে ধমকাচ্ছে কড়া গলায়। কেন যে হঠাৎ হঠাৎ নিয়ন্ত্রণ হারায় স্নায়ু? তাই কি রুক্ষ কর্কশ ছাপ পড়ে যাচ্ছে মুখে? দেখতে সে কোনো কালেই রূপসী নয়, মেরে কেটে সুশ্রী বলা চলে। একফালি স্নিগ্ধ লাবণ্য হয়তো ছিল এক সময়, কিন্তু এখন তার লেশমাত্র আছে কি? চোয়ারি মার্কা রং জ্বলে যাওয়া মুখখানায় রাগ, বিরক্তি, নিষ্ঠুরতা ছাড়া আর কোনো অনুভূতিই যেন ফোটে না আজকাল। একটা মানুষকে ঘেন্না করে নিজেকেই কি আমূল বদলে ফেললো অহনা? অথচ সেই মানুষটা দিব্যি মজাসে আছে, থাকবেও। লাফাতে লাফাতে সিঁড়ি চড়ছে, আর প্রেমের সুধায় অবগাহন করছে নিত্যদিন। হায় রে অহনা, তুই শুধু আশা বড়েই কর আর দিনকে দিন কুৎসিত হ, ভেতরে বাইরে সর্বাঙ্গে। অর্ঘর মতো কচি সরল ছেলেটাও নিশ্চয়ই তোর চাল চলন দেখে মনে মনে হাসছে। নিজেকে খানিক গাল পেরে অহনা শুয়ে পড়ল বিছানায়। চোখ জড়িয়ে আসছিল, উঠল জোর করে। আজ বুধবার। মাইক্রোফিন্যান্সের মেয়েগুলোকে নিয়ে সপ্তাহের এই দিনটাতে বসে অহনা। গত 7 দিনের কাজের হিসেব নেয়, বানিয়ে দেয় আগামী 7 দিনের কর্মসূচি। সুতরাং ঘুমকে বিদায়, নেমে পড়ো পার্থিব লেনা দেনায়। তার আগে সুশোভন স্যারকে একটা ফোন। ব্যাংকের প্রস্তাবটা জানিয়ে রাখা উচিত। যাহ, আজও সুইচড অফ। হলো কি স্যারের? সেই অর্ডার মেলার দিন থেকে নিরুদ্দেশ? কোথাও গেছেন নাকি?
খোঁজ নিতে হবে তো। ঘর থেকে বেরোতেই চোখ পড়ছে অর্ঘ্যর কামরায়। দরজা আধখোলা, শয্যায় অর্ঘ্য উদাস শুয়ে, বুকের উপর ল্যাপটপ। কি ভাবছে? হিসেব করছে কিছু। নিঃশব্দে সরে যেতে গিয়েও অহনা ফিরে এসেছে। গলা খাকারি দিয়ে বলল, শুনছিস? ল্যাপটপ সামলে অর্ঘ্য ঘুরে তাকিয়েছে। বলছো কিছু? হ্যাঁ, বেরোনোর সময় চাবিটার অফিসে দিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে তুমি কৃষ্ণা আমাদের কাছে অ্যাকসেপ্ট করে আছে। তুই কখন ঢুকিস কখন বেরোস ওটা তোর কাছেই থাক এখন। গ্রিল গেট খুলে ছোট্ট মাঠটুকু পেরিয়ে অহনা এলো অফিসে। মায়া, শান্তা, দেবিকা, আশাবরী মাইক্রোফিন্যান্সের 3 সৈনিকই উপস্থিত। গল্প করছে নিজেদের মধ্যে। কে কেমন আছে জানারও আগ্রহ নেই অহনার। চেয়ারে বসেই টাকা সংগ্রহের হিসেব নিতে শুরু করেছে। 5টা মিনিটও কাটেনি। মোবাইল সরব, মনিটরে মাতৃদেবী। সেলফোন কানে চেপে অহনা উঠে অফিসের বাইরেটায় গেল। হ্যাঁ বলো। ঝুমারা তো এইমাত্র রওনা দিল। হাওড়া থেকে ট্রেন 5:30টায়। বাহ, তুমি তো তাহলে এখন পুরোপুরি স্বাধীন। ফ্ল্যাট বয় ঘুরে ঘুরে নাচো। দেখ, সারাটা দিন একা একা কি করে যে কাটবে। এখানে কিভাবে কাটে? টিভি দেখা, কাগজ পড়া, গড়াগড়ি খাওয়া, বাগান করা। ওখানে তো সবই মজুদ, শুধু বাগানের বদলে টব। বাড়তি কাজও তো আছে একটা, ছেলের জন্য রোজ ভালো ভালো খাবার বানানো, ছেলের পছন্দসই মালাইকারি, চিতল মাছের মুইঠা। লালটু তেল মশলা খাওয়া বারণ হয়ে গেছে রে। কেন, প্রেশার টেশার ধরা পড়লো নাকি? শুধু কি প্রেশার, কোলেস্টেরলও নাকি বেশ হাই। ঝুমা পই পই করে বলে দিয়েছে আমি যেন ওকে রিচ কিছু না খাওয়াই। তাহলে তো তোমার হাতে বেরি, মন দিয়ে স্টুই রাঁধো। তোদের ওদিকে কি খবর? অর্ঘ্য এখন কোথায়? ঘরে। আর তুই? হয়তো নিছকে সরল জিজ্ঞাসা, তবু ঝাং করে চটে গেল অহনা। মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল অর্ঘ্যর সঙ্গে লীলা খেলায় মেতে আছি। ক্ষণক্রমে সামলে নিয়ে বলল, রোজ এই সময় যেখানে থাকি ঠিক সেখানেই আছি। বাক্যের চোরা ঝাঁঝ বুঝি টের পেল না শেফালি। সহজ ভঙ্গিতে বলল, আশাবরীতে? তা ভালো। আজ কৃষ্ণা কি রাঁধল? শেফালির প্রশ্নের শেষ নেই। খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছে ঘর দরে ঠিকঠাক ঝাঁট পড়েছে কিনা, কৃষ্ণা কখন এলো, কতক্ষণ ছিল, ফিনাইল দিয়ে ঘর মুছেছে না স্রেফ ভিজে নেতা দিয়ে বুলিয়েছে, বাগানে জল পড়েছে কিনা, কে জল দিল, আকাশে রোদ না মেঘ, বৃষ্টি নামার আগে যেন মনে করে জানলা বন্ধ করা হয়। অহনা ফোন যখন ছাড়ল কান রীতিমতো গরম হয়ে গেছে। অফিসে ফিরে ফের কাজ শুনতে হচ্ছে নানান সমস্যার কথা। কোন স্বনির্ভর গোষ্ঠীতে সদস্যদের মধ্যে মতের অমিল হচ্ছে, কারা টাকা দিতে টালবাহানা করছে, কি কি ব্যবসার জন্য ঋণ দেওয়া এখন উচিত হবে না, এরকম অজস্র 7-17। তারই মাঝে হঠাৎ এক আবদার জুড়ল মায়া। ঝালকাঠি গ্রামের গামছার খুব সুনাম। যারা গামছা বুনে তাদের বাড়ির মেয়ে বউরা একটি নতুন গোষ্ঠী গড়তে ইচ্ছুক। সবাই মিলে ধার নিয়ে একটা পাওয়ার লুম বসাতে চায়। মায়ার প্রবল বাসনা তার উপর যেন ছেড়ে দেওয়া হয় নয়া সেলফ হেল্প গড়ার ভার। প্রস্তাবটা অহনা এক কথায় নাকচ করল না বটে, তবে এক্ষুনি অনুমতিও দিল না। কাঁধে বাড়তি জোয়াল নেওয়ার আগে অনেক কিছু খতিয়ে দেখার ব্যাপার আছে। সে নিজে আগে সরেজমিন করবে, সবাইকে নিয়ে মিটিং ডাকবে, শেখাবে নিয়ম কানুন। সময়ে টাকা ফেরত না দিলে কি হতে পারে তাই নিয়ে ভয় দেখানোটাও খুব জরুরি। তারপরেও যদি মেয়েগুলোর ইচ্ছে থাকে তখন না হয়। কোনো ক্রমে কাটাতে পারলে অহনা তো বেঁচে যায়। তা বলে নিজের অনিচ্ছের ব্যাপারটা মেয়েগুলোকে টের না পেতে দেওয়াই ভালো। তাতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের বড় ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা। বিকেল থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। সূর্য ডুবতেই ঝাঁপিয়ে এসেছে বৃষ্টি। অর্ঘ্য বেআক্কেলিপনা করেনি। আলো থাকতে থাকতেই সিঁধিয়ে গেছে কুলায়। সন্ধ্যে থেকে টিভি গিলছে অর্ঘ্য। কৃষ্ণা রুটি করে চলে গেছে। অহনা একটু চাউমিন বানাচ্ছিল। রান্নায় তার মোটেই স্পৃহা নেই। অর্ঘ্যর জন্যই ঢুকেছে হেসেলে। একবার হালকাভাবে মুখ ফুটে বলতেই যেভাবে হ্যাংলার মতো রাজি হয়ে গেল। 2 হাতে 2খানা প্লেট নিয়ে অহনা হাজির। স্বভাব বিরুদ্ধ তরল স্বরে হাঁকছে, খানা তৈয়ার, জলদি খাও, और लगेगा तो नहीं मिलेगा। অর্ঘ্যর ভ্রুক্ষেপ নেই। টিভিতে একটা খবর দেখছে গভীর মনোযোগে। কোরাপুটের কাছে একদল সশস্ত্র পুলিশের সঙ্গে উগ্রপন্থী বাহিনীর লড়াই হয়েছে জোর। অতর্কিতে হানা দিয়েছিল উগ্রপন্থীরা। মারা গেছে 12 জন পুলিশ।
আহত হয়েছে 19 জন। উগ্রপন্থীদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম, তাদের মাত্র 4 জন কমরেডের মৃত্যু ঘটেছে, 3 জন ধরা পড়েছে অকুস্থলে। দুবার ডাকার পরেও সাড়া না পেয়ে অহনা বিরক্ত, গোমরা গলায় বলল, একই নিউজ কেন চ্যানেল ঘুরিয়ে ফিরিয়ে দেখছিস? এসব মারামারি তোর ভালো লাগে? এটা তো মারামারি নয়, এরা একটা আদর্শের জন্য লড়ছে। কি জানি বাবা, মানুষ খুন কি কখনো আদর্শ হতে পারে? যুদ্ধে মানুষ মরে না, যুদ্ধ কি খুন? ভালো কারণে যুদ্ধ কি হয় না? কুরুক্ষেত্রের যুদ্ধকে তোমরা তো ধর্মযুদ্ধই বলো। অত বুঝি না, তবে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণামে কি শান্তি এসেছিল? খারাপরা হয়তো মরল, কিন্তু তাদের বাড়ির লোকরা, বউ ছেলে মেয়েরা, তাদের কি হাল হয়েছিল? এছাড়া আরো যে লাখো সৈনিক মরেছিল, তাদের প্রাণের দাম নেই? নাকি আদর্শ ধর্মযুদ্ধ এইসব ভারী ভারী কথার আড়ালে তাদের অস্তিত্বই মূল্যহীন হয়ে গেছে? তাছাড়া যারা জিতেছিল তারাই কি ভালো? অন্যায় যুদ্ধে একের পর এক যোদ্ধাকে মেরেছে। আচমকা ঝুপ করে টিভি বন্ধ করে দিল অর্ঘ। চাউমিনের প্লেট ছুঁলই না, উঠে ঢুকে গেল নিজের গলতায়। অহনা থ। হঠাৎ হলোটা কি অর্ঘর? সে কি ভুলভাল কিছু বলল? আজকের মতো শেষ করলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দমকা হাওয়া। কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার পাঠ করা ওনার লেখা অন্যান্য উপন্যাসগুলি আমার চ্যানেল থেকে কাইন্ডলি শুনে দেখবেন। কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।